সুপ্রিয় দর্শক, আবারও হাজির হলাম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আপনারা জানেন, অলরেডি আপনারা শুনেছেন যে কাতারে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা এবং মার্কিন একজন প্রতিনিধি এবং কাতারের যে একজন প্রতিনিধি নিয়ে সেখানে কিন্তু একটা বৈঠক হয়েছে বাংলাদেশ বিষয়ে, এবং সেখানে ভারতেরও কিন্তু নিরাপত্তা প্রতিনিধি ছিল। সেই বিষয়টা নিয়ে আপনাদের কাছে আমরা আজকে কথা বলতে চাই এবং সেই বিষয়টাই আজকে আপনাদের কাছে তুলে ধরতে চাই। আন্তর্জাতিক রাজনৈতিক মঞ্চে কিছু কিছু বৈঠক হয় যা লোকচক্ষুর অন্তরালে থেকেও ইতিহাসের গতিপথ বলতে দেয়। আজ আমরা তেমনই একটি অতি গোপনীয় বৈঠকের ব্যবচ্ছেদ করব, যা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির একটি নতুন মোড় এনে দিয়েছে। 25শে নভেম্বর কাতারের রাজধানী দোহায় বসেছিল বাংলাদেশ, ভারত এবং কাতারের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের একটি বৈঠক। এই বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা তথাকথিত রজার খলিল বা খলিলুর রহমান, ভারতের এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা, এবং বৈঠকের মধ্যস্থতা করেন কাতার সাবেক গোয়েন্দা প্রধান আব্দুল্লাহ বিন মোহাম্মদ আল খুলাইফি। নর্থ ইস্ট নিউজের মতো প্রভাবশালী সূত্রের খবর প্রমাণ করে বাংলাদেশে আগামী রাজনীতিতে বাস্তবতা কেবল দেশীয় সিদ্ধান্তের উপরে নির্ধারিত হচ্ছে না, বরং এটি আন্তর্জাতিক নিরাপত্তার স্বার্থ, কৌশল এবং আলোচনা ও আঞ্চলিক ভূ রাজনীতির এক জটিল সমীকরণের কেন্দ্রবিন্দু। আজকে এই ভিডিওতে আমরা দেখব কেন এই বৈঠক এত গোপনীয় ছিল, এই আলোচনার আড়ালে ভারত, কাতার এবং আমেরিকার আসল উদ্দেশ্য কি, সবচেয়ে গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের ভবিষ্যৎ এবং শেখ হাসিনার অবস্থান নিয়ে কি আলোচনা হলো। বৈঠকের স্থান নির্বাচনই এর প্রথম গুরুত্বের ইঙ্গিত দেয়। কেন কাতার? কাতার হলো মধ্যপ্রাচ্যের সেই দেশ যারা দীর্ঘদিন জটিলতম আন্তর্জাতিক সংঘাতের মধ্যস্থতা করে আছে, যেমন আফগানিস্তান, ইরান এবং আপনারা দেখেছেন যে গাজা মতো জায়গা হতে শুরু করে এই যে বৈঠক হামাসের সাথে যে যুদ্ধ ইসরায়েলের, সেইখানেও কিন্তু তারা মধ্যস্থতা করেছে। এই বৈঠকের মধ্যস্থতাকারী আব্দুল্লাহ বিন মোহাম্মদ আল খুলাইফি, যিনি ছিলেন কাতারের এক সাবেক স্টেট সিকিউরিটি প্রধান, বর্তমানে আমিরি দেওয়ানের প্রধান। তিনি উপস্থিত এই আলোচনায় কূটনীতিক গুঞ্জন বহু গুণ বাড়িয়ে দিয়েছে। আল খুলাইফির সবচেয়ে বড় গুরুত্ব হলো তাকে সিআইএ কর্তৃক জজ টেনেট মেডেল প্রদান করা হয়েছিল। এটি শুধু যুক্তরাষ্ট্র ও কাতারের শক্তিশালী নিরাপত্তা সম্পর্ক নির্দেশ, বরং এই গোপন বৈঠকে যুক্তরাষ্ট্রের একটি আনুষ্ঠানিক কিন্তু অত্যন্ত শক্তিশালী সমর্থন এবং সম্মতি ছিল, যার ইঙ্গিত কিন্তু বহন করে। অর্থাৎ এই বৈঠকে ভারত তার আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থ নিয়ে এসেছে, বাংলাদেশ তার অভ্যন্তরীণ সংকট নিয়ে এসেছে এবং কাতার যুক্তরাষ্ট্রের প্রক্সি হিসেবে এসে পুরো পরিস্থিতিটি পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণের দায়িত্ব নিয়েছে। এটি নিছক দ্বিপাক্ষিক আলোচনা নয়, এটি একটি বহুপাক্ষিক ভূ রাজনৈতিক দাবা খেলা। আমরা এটা মনে করতে পারি এবং কারণ নাই দর্শক। সূত্রে খবর অনুযায়ী এই বৈঠকের মূল আলোচনার কেন্দ্রে ছিল দেশের আগামী রাজনৈতিক বাস্তবতা এবং দুটি স্পর্শকতার বিষয়। এক, আওয়ামী লীগের নির্বাচনী ভবিষ্যৎ। ভারতের প্রধান আগ্রহ হলো বাংলাদেশের একটি স্থিতিশীল এবং ভর্তিমূলক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা। ভারতের কাছে অস্থিতিশীল বাংলাদেশ মানেই তাদের উত্তর পূর্বাঞ্চলের চিকেন নেক নিরাপত্তা ঝুঁকি। তাই এই বৈঠকে আওয়ামী লীগের সাংগঠনিক সক্ষমতা এবং আগামী জাতীয় নির্বাচনে তাদের অংশগ্রহণে গভীর আলোচনা হয়। ভারত সম্ভবত নিশ্চিত হতে চাচ্ছে যে আওয়ামী লীগের মতো একটি ধর্মনিরপেক্ষ এবং পরীক্ষিত মাঠ থেকে পুরোপুরি বিলীন না হয়ে যায়। তাদের নির্বাচনী ভবিষ্যৎ কেমন হবে, আন্তর্জাতিকতা কতটুকু, এসব কৌশলগত বিষয় ছিল। 2 নম্বরে শেখ অবস্থান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতের দিল্লিতে এক নিরাপদ স্থানে অবস্থান করছেন বলে নর্থ ইস্ট নিউজ জানিয়েছে। এই বৈঠকে তার ভবিষ্যৎ অবস্থা নিয়ে আলোচনা হয়। তিনি ভারতে থাকবেন নাকি পরিস্থিতি আরো ঘোলাটে হলে তাকে তৃতীয় কোনো দেশে সরিয়ে নেওয়া হবে। এই আলোচনা প্রমাণ করে শেখ হাসিনার অবস্থান এখন কেবল আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং এটি আঞ্চলিক নিরাপত্তার একটি অংশ। ভারতের নিরাপত্তা বলয়ের মধ্যে তার উপস্থিতি এক ধরনের কৌশলগত বার্তা বহন করে। এই আলোচনা হয়তো তার নিরাপত্তা ও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে একটি আন্তর্জাতিক সমঝোতা তৈরির প্রাথমিক পদক্ষেপ হতে পারে। বৈঠকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এজেন্ডা ছিল বাংলাদেশের বিদ্যমান অন্তর্বর্তীকাল এবং ভবিষ্যৎ ভূমিকা। ডক্টর ইউনূস সরকার কতদিন থাকবে, তাদের কাজ কি হবে। আলোচনা ইঙ্গিত দেয় অন্তর্বর্তী সরকারের স্থায়িত্ব দেশীয় রাজনীতির চেয়ে আন্তর্জাতিক শক্তির কৌশলের দৃষ্টিভঙ্গির উপর বেশি নির্ভরশীল। কাতার মানে এই যে নির্বাচন করতেছে, এই নির্বাচন আদৌ হবে কিনা, তারেক মামা আসতে পারবে কিনা, আদৌ নির্বাচনে বিএনপি ক্ষমতা যাবে কিনা, এর কিন্তু কোনো ভবিষ্যৎ নেই। কাতার, ভারত এবং যুক্তরাষ্ট্র তিনটি পক্ষই এই সরকারের ভবিষ্যৎ নিয়ে নিজেদের মতামত পেশ করেছেন। ভারত চাইছে দূরত্ব একটি গ্রহণযোগ্য নির্বাচন যা স্থিতিশীলতা আনবে। যুক্তরাষ্ট্র চায় একটি স্বচ্ছ গণতান্ত্রিক ট্রানজিশন। কাতার মধ্যস্থতাকারী হিসেবে সবার স্বার্থে সমন্বয় করতে চেয়েছে। এই আলোচনা থেকে স্পষ্ট যে অন্তর্বর্তী সরকারের প্রতিটি পদক্ষেপ এখন আন্তর্জাতিক পর্যবেক্ষকের অধীনে। তাদের মেয়াদ শেষ হওয়া বা বহাল থাকার সিদ্ধান্তটা এককভাবে দেশীয়
বা দেশের নেতাদের হাতে বা দেশের অবস্থার ভিতরে কিন্তু নেই। এই বৈঠকে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো মার্কিন কর্মকর্তার উপস্থিতি। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের ভূমিকা। সূত্রের খবর অনুযায়ী ডক্টর খলিলুর রহমান এনএসএ হওয়ার পর থেকে তিনি মার্কিন নির্দেশনায় কাজ এবং 25 নভেম্বর বৈঠকটি নিয়ে এ পর্যন্ত 3 বার দোহায় মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। 25 তারিখে ভারতীয় কর্মকর্তারা দিল্লি ফিরে গেলে ডক্টর খলিলুর রহমানকে দোহা থেকে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আরো আলোচনা চালিয়ে যান। এই তথ্যগুলো আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। এটি প্রমাণ করে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ না করলেও তারা কৌশলগতভাবে তাদের প্রভাব খাটাচ্ছে। খলিলুর রহমান এই মুহূর্তে ঢাকা এবং ওয়াশিংটনের মধ্যে একটি প্রধান সংযোগকারী স্থাপন হিসেবে কাজ করছেন। যুক্তরাষ্ট্রের লক্ষ্য একদম পরিষ্কার, বাংলাদেশের ভূখণ্ড যেন কোনোভাবে চীনের প্রভাবে বলে না যায় এবং এটি উগ্রবাদের উত্থান না ঘটে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, বাস্তবিক যেটা ধরেন, সেখানে জঙ্গিবাদের উত্থান ঘটেছে এবং চীনের প্রভাব কিন্তু বাংলাদেশে দিনের পর দিন বেড়ে যাচ্ছে। মানে আমেরিকা যেটা চাচ্ছে না, ঠিক তার উল্টোই কিন্তু এখানে দুইটা হচ্ছে। তার মানে সেক্ষেত্রে আমেরিকার কি ব্যবস্থা থাকবে? নিশ্চয়ই আমেরিকার একটা চিন্তা এক্ষেত্রে এসেছে। আমেরিকা যে জিনিস চিন্তা করে এখানে এসেছিল সেই জিনিস তো এখন হচ্ছে না। আলোচনা আরেকটি গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য এজেন্ডা ছিল রোহিঙ্গা প্রত্যাবাসন। কক্সবাজার থেকে রোহিঙ্গাদের দ্রুত রাখাইনের বুচিদং এবং মংডু এলাকার প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করার উপায় নিয়ে বৈঠকে গুরুত্ব হয়। ভারত ও কাতার উভয় দেশই জানে যে বাংলাদেশের 10 লক্ষাধিক রোহিঙ্গার উপস্থিতি একটি বিশাল নিরাপত্তা ঝুঁকি এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি। এই বিরাট সংখ্যক শরণার্থীর কারণে মানবিক সংকট আছেই, সেই সাথে জনগোষ্ঠীর অনুপ্রবেশ ঝুঁকিও বাড়ে। এই এজেন্ডা করে দোহা বৈঠক শুধু বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ছিল না, এটি ছিল বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তার স্থিতিশীলতা নিশ্চিতকরণের একটি সমন্বিত উদ্যোগ। দোহায় অনুষ্ঠিত এই গোপন বৈঠকের প্রমাণ করে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ এখন এক জটিল আন্তর্জাতিক সমীকরণের ফসল। কলম্বো সিকিউরিটি কনক্লেভের সাইডলাইনে খলিলুর রহমান অজিত দোভালের সাক্ষাতের ধারাবাহিকতা, ভারত এবং ভুটানের বারবার অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের উপর জোর দেওয়া, সবাই একই সূত্রে গাথা এবং একই ইঙ্গিত করে বলে আমরা মনে করি। আন্তর্জাতিক নির্বাচনী ভবিষ্যৎ কি? শেখ হাসিনার নিরাপত্তা, অবস্থান, অন্তর্বর্তী সরকারের স্থিতিশীলতা সবকিছু এখন আন্তর্জাতিক নিরাপত্তার স্বার্থ, আভ্যন্তরীণ অস্থিরতা এবং আঞ্চলিক ভূ রাজনৈতিক সমন্বয় তৈরি করে কৌশলগত আলোচনার কেন্দ্রবিন্দুতে। বাংলাদেশ এখন বিশ্ব শক্তির ভূ রাজনৈতিক দাবা খেলার কেন্দ্রে পরিণত হয়েছে। এই আলোচনা থেকে যে ঐক্যমত্য, এই যে কেন্দ্রে পরিণত হয়েছে, এই কথাটা কিন্তু পাঁচটার পরে আমি বারবার বলছি যে বাংলাদেশ ভূ রাজনৈতিক খেলার একটা পরিণত হবে, ব্যাটল ফিল্ডে পরিণত হবে। সেটা কিন্তু দেখেন আজকে কিন্তু এই দিনের আলোর মতো বাস্তবতা। এই আলোচনা থেকে যে ঐক্যমত্য এবং সিদ্ধান্ত বেরিয়ে আসে তা নিঃসন্দেহে আগামী কয়েক বছরের জন্য বাংলাদেশের রাজনৈতিক গতিপথ নির্ধারণ করবে। সময় এসেছে এই গোপন আলোচনাগুলোর দিক গভীরভাবে নজর রাখা। আপনাদের কি মনে হয় এই গোপন বৈঠকের মাধ্যমে আন্তর্জাতিক শক্তিগুলো বাংলাদেশের কি ধরনের রাজনৈতিক সমাধান চাপিয়ে দিতে চাইছে? এবং সেই বিষয়ে আপনারা কমেন্ট এবং গুলো জানাবেন, আপনাদের অবস্থানগুলো আমাদেরকে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবেন এবং শেয়ার করবেন। এবং দেখবেন দর্শক, এই আলোচনার মাধ্যমে এই যে বাংলাদেশ যে ভূ রাজনৈতিক একটা টেনশন বা ভূ রাজনৈতিক একটা বা জঙ্গিবাদের একটা আস্তানা তৈরি হবে এবং যে বিষয়গুলো পরে এই চ্যানেলে আমরা বারবার বলার চেষ্টা করছি, জঙ্গিবাদের উত্থান হতে শুরু করে বাংলাদেশ জঙ্গিবাদ উৎপাদন কেন্দ্র এবং পাকিস্তানের আইএসআই এজেন্ডার মাধ্যমে বাংলাদেশকে দলাবিহীন ঝুরি এবং ধ্বংস করার যে একটা চক্রান্ত চলছে এবং ইউনুস যে আমেরিকার একটা সাম্রাজ্যবাদ বা পাপেট হিসেবে এখানে সে কাজ করছে, সমস্ত জিনিসটা কিন্তু উঠে এসেছে। তার মানে দেখেন পুরো জিনিসটাই কিন্তু একটা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তো ঠিক আছে দর্শক, থাকবেন আমাদের চ্যানেলের সাথে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।